এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। জোট নয়, দলীয়ভাবে এবার উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে এক সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কারো নামে গায়েবী মামলা নেই, বরং সুনির্দিষ্ট অভিযোগেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের জানান, এবার জোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন করার সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, উপজেলা নির্বাচন দলীয় প্রতীকেই হবে। উপজেলা পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের তৃণমূলের সুপারিশ নিতে হবে। প্রতি উপজেলা থেকে ৩ জনের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী। সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোথাও প্রশ্ন ওঠেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেবল অভিযুক্তদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার উপজেলা নির্বাচন আমরা দলীয় প্রতীকে করব। স্থানীয় সরকার যেটা আগে হয়নি, এবারও আমাদের জোটগতভাবে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়, আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই। গায়েবী মামলা বলে কোনো মামলা নেই, সুনির্দিষ্ট অভিযোগের মামলা হয়েছে। যারা অন্যায় করেছেন, যারা অভিযুক্ত, তারা যদি কেউ অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে পুলিশ ইনকোয়ারিতে প্রমাণিত না হলে তাদের যেই ব্যবস্থা হয় সেটাই হবে। সংরক্ষিত নারী আসনের জন্য প্রথম দিনে ৬০০ মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়। ১৮ই জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। ১৭ই ফেব্রুয়ারি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক ফর্ম বিক্রি শুরুর আগে মঙ্গলবার সকাল থেকেই দলীয় কার্যালয়ের বাইরে লম্বা লাইন পড়ে যায়। দূর দূরান্ত থেকে ঢাকায় হাজির হন মনোনয়ন প্রত্যাশীরা। বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংরক্ষিত নারী আসনের জন্য ৮টি বিভাগে মনোনয়ন ফর্ম দেওয়া হয়। প্রতিটি ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে সারাদিন মুখর ছিল ধানমন্ডির কার্যালয়। সংরক্ষিত আসনটা এজন্যই চাচ্ছি, নারীদেরকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা যে সুন্দর সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আমার বিশ্বাস এবার সংরক্ষিত নারী আসনেও নেত্রী তরুণদেরকে প্রাধান্য দিবেন। নারী হয়ে যেন নারীরা পিছিয়ে না থাকে, অনগ্রসর নারী সমাজের জন্য আমরা কিছু করতে চাই। প্রথম দিনে মনোনয়ন ফর্ম কিনতে আসা প্রার্থীরা দলের সমর্থনের ব্যাপারে আশাবাদী হলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান তারা। যদি জননেত্রী শেখ হাসিনা মনে করেন যে আমাকে মনোনয়ন দিবেন বা আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, তাহলে করব। যে সিদ্ধান্ত, আমাদের মাননীয় নেত্রীর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাব। একাদশ সংসদে সংরক্ষিত ৫০টি আসনের ৪৩টি পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। জাপানের কোম্পানিগুলো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ইকোনমিক রিভাইটালাইজেশন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তোশিমিৎসু মোতেগি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান তিনি। এ সময় বাংলাদেশকে দেয়া জাপানের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন জাপানের মন্ত্রী। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে দুটিতে রয়েছে জাপানের অর্থায়ন। প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবং ২২,০০০ কোটি টাকা ব্যয়ে মেট্রো রেল প্রকল্পেও সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে জাপান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নেপালের বিদায়ী রাষ্ট্রদূত চোপলাল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও প্রধানমন্ত্রীর সংলাপ নিয়ে দুই ধরনের মত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। ওবায়দুল কাদের জানালেন, সংলাপের কোনো বিষয় নেই, রাজনৈতিক দলগুলোকে গণভবনে ডাকা হবে শুভেচ্ছা বিনিময়ের জন্য। আর এইচ.টি. ইমাম বলেন, প্রধানমন্ত্রী আবারও সংলাপ করবেন। রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আবারও সংলাপে বসার কথাটি জানান। আমাদের সভাপতি দেশরত্ন
শেখ হাসিনা সকল রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ করেছে। এর ঠিক একদিন পরই দলটির বিজয় সমাবেশের প্রস্তুতি সভায় নিজের কথা পরিবর্তন করে তিনি জানান, সংলাপ নয়, বিজয়ের শুভেচ্ছা জানাতে দলগুলোকে গণভবনে দাওয়াত দেবেন প্রধানমন্ত্রী। এখানে নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। কিন্তু মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন। প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন, সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। তবে এস.টি. ইমামের বক্তব্যের পর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শনিবারের নিজের দেয়া বক্তব্যকে আবারও অস্বীকার করেন। আমি বলেছি আমন্ত্রণ জানাবেন, আমি তো সংলাপের কথা বলি। কাজে এই শব্দটি কোত্থেকে এলো আমি জানি না। যে এটা এখনো আমি বলছি যেটা শুভেচ্ছা বিনিময় হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির জন্য ওবায়দুল কাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র দলের আহত এক নেতাকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারের জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান, তারপর অন্যান্য জাতি দল মত সকলের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। ঘুরে দাঁড়াতে হলে বিএনপির সব কমিটি ভেঙে দিয়ে নতুনভাবে সাজানোর পরামর্শ দিয়েছেন দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। পাশাপাশি স্থায়ী কমিটির সব সদস্যকে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তারা। ৩০শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপিতে। শুধু নির্বাচন নয়, গেল এক দশকে বিএনপির কর্মকাণ্ড নিয়েই দলের ভেতর তুমুল আলোচনা। কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধু বিএনপির নির্বাহী কমিটি নয়, ছাত্রদল, যুবদল সহ কোনো সহযোগী ও অঙ্গ সংগঠনের কমিটি কার্যকর নয়। তারপর নির্বাহী কমিটির সদস্য আছে 500-এর মতো, না কত। কোনো দলে কোথাও এত নির্বাহী কমিটির সদস্য আছে আমার জানা নাই। ইমিডিয়েটলি স্ট্যান্ডিং কমিটি রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি কেন্দ্রীয় কমিটি রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি ভাইস চেয়ারম্যান অ্যাডভাইজার রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি যারা ছাত্র তারাই ছাত্রদল কারণে রিফর্ম করা উচিত। ব্যবসা করে, কেউ বিদেশে থাকে, এদেরকে দল দিয়া দলের পদ ভরতে পারে, কিন্তু কোনো দলীয় ক্রিয়াকর্মে কোনো পদক্ষেপ গৃহীত হবে না। যে এটাই সত্য যে আমরা আন্দোলনে যেতে পারি নাই, এবং এই আন্দোলনে কেন যেতে পারি না এটার দায় দায়িত্ব কিন্তু যার যত বড় পদ তাকে দিতে হবে। মহাসচিব যদি এটা সত্যি রিয়েলাইজ করে থাকেন দলের শৃঙ্খলার অভাব, তবে তাকে দলের শৃঙ্খলা ফিরে আনতে হবে। ফিরে আনতে হলে দলকে তদবির ভিত্তিক দল বানানো যাবে না, দলকে সাংগঠনিক ভিত্তিক করতে হবে। নির্বাচন সহ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার দায় নিয়ে অনেক আগেই নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের পদত্যাগ করা উচিত ছিল বলেও মনে করেন তারা। আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ, তারা অত্যন্ত ক্ষোভের মধ্যে আছেন এবং তারা মনে করেন যে আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে হয়তো আমরা কোনো কিছু দাবি আদায় না করেই নির্বাচনে গিয়েছিলাম শুধু জনসমর্থনের উপরে। আমরা আমাদের মান-ইজ্জত নিয়ে আসি। এখন কিছু কিছু নতুন ছেলেপেলে বের হয়েছে, তাদের দৌরত্ব চরম, এগুলো অপমানজনক। দলে রেডিক্যাল রিফর্ম দরকার, চেঞ্জ। সকলে চেঞ্জ চায়। 5 বছর 10 বছর ধরে একটা দল করে আছে, হোয়াট ইনঅ্যাক্টিভ। সে তো সশরীরে ভলান্টারিলি বা স্বেচ্ছায় তার পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে তার স্থানে নেওয়া উচিত। আমাদের দলে এইটা নাই, কেউ পদত্যাগ করে না। একটা পদ পেয়েছে মনে করেন বাবার সম্পত্তি, কাজও করবে না, পদটা ধরে রাখবে আর হি হি করে হাসবে। যদি কোনো দলের নেতৃবর্গ কোনো রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়, তাহলে সেই নেতৃত্বে তারা নিজেরাই
পদত্যাগ করে সরে দাঁড়ায়। আমাদের এই কালচারটা এখানে হয় নাই। দে আর শেমলেস। যারা দায়িত্বে ছিল তারা সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। আউট অফ শেম দে শুড রিজাইন। দলের নেতাকর্মীর হতাশা দূর করতে তৃণমূল থেকে সব স্তরেই সক্রিয়দের নেতৃত্বে আনা উচিত বলে মত তাদের। ভোটের মাধ্যমে যদি ইউনিয়ন থেকে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা যদি নির্বাচিত হয় তো সেখানে প্রকৃত নেতৃত্ব বাড়ি আসবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলি কমিটি ঢাকা থেকে করে দেওয়া হয় পকেট কমিটি, তদবির ভিত্তিক কমিটি। এই তদবির ভিত্তিকের পরিবর্তে আমরা সাংগঠনিক কমিটি চাই। জনগণকে সম্পৃক্ত করতে হলে বর্তমান বিএনপি যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে পুনর্গঠন করতে হবে। সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আমাদের জনসমর্থন নেওয়া, আমাদের মাঠে নামার সুযোগ আসতে পারে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রী সহ মাইক্রোবাস খাদে নিহত 5, বর সহ আহত আরো 5 জন। আইন শৃঙ্খলা নয়, রাজধানীর যানজট নিরসন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ডিএমপি কমিশনার। তবে আইন মানলে যানজট অনেকাংশই কমানো সম্ভব বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে রাজধানীতে ট্রাফিক পক্ষ উদ্বোধন করে সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চেয়েছেন তারা। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং যান চলাচলে শৃঙ্খলা আনতে চতুর্থবারের মতো মাঠে নামল পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ 57টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। বিতরণ করা হচ্ছে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং গাইড বই। বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে পথচারী আর চালকদের। আইনটা মানলে আর কি ভালো, অনেক আমরা পাবলিক যদি মানি ভালো, রাস্তা চলতে ভালো, অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আর সাধারণ মানুষ যারা আছে তাদের বুঝতে চলতে হবে যে তারা এইসব আইনকাম বুঝে না চলে ঘটনা ঘটতে থাকুক। রাজধানীর যানজট নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএমপি কমিশনার। সেই সাথে বললেন, যানজট কমাতে উবার পাঠাওকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হবে। উবার এবং পাঠাও আমরা দেখছি যে হাজার হাজার গাড়ি নামে দেশে, সেইগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মাননীয় মন্ত্রী, আমাদের যোগাযোগ ও সড়ক সেতু মন্ত্রী মহোদয়, তারাও চিন্তা ভাবনা করছেন। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই আমরা এই মহানগরীতে সুশৃঙ্খল করতে পারবো। যানজট জনজট নিরসনে আমরা ভালো ফল আনতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সচেতন হলে যানজট এবং দুর্ঘটনা দুটোই কমানো সম্ভব। আমরা যদি সবাই মিলে ট্রাফিক সপ্তাহ এই যে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি, তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যাবে। মোবাইল কানে দিয়ে গাড়ি চালাবেন না, দয়া করে মোবাইল কানে দিয়ে আপনারা মোটরসাইকেল চালাবেন না। রাস্তায় চলাচল করার সময় এক জায়গায় দাঁড়িয়ে মোবাইলের কথাটা শেষ করে তারপর আবার চলুন। পুলিশের পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা আনতে 31 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বাংলাদেশের রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইডের সদস্যরা। অনুপধিকারী তরুণ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। পোশাক শ্রমিকদের বেতন বাড়লেও আগের চেয়ে কমে গেছে বৃদ্ধির হার। বিগত 3টি মজুরি কাঠামো বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। আর তা মেনে নিলেও সংশোধিত মজুরি কাঠামোতে সন্তুষ্ট নন শ্রমিকরা। তবে বিজিএমইএ বলছে, পোশাক খাতের বর্তমান সক্ষমতায় সর্বোচ্চ বেতন বাড়িয়েছেন মালিকরা। আগামীতে অস্থিতিশীলতা এড়াতে শুধুমাত্র সর্বনিম্ন গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি তাদের। রাজনৈতিক কোনো দাবি নয়, নির্বাচনের আগে এবং পরে রাজপথ উত্তপ্ত ছিল পোশাক শ্রমিকদের আন্দোলনে। দাবি ছিল কাঠামো সংশোধন করে মূল মজুরি বৃদ্ধির। সে দাবি পূরণ হয় গেল রবিবার। নভেম্বরে জারি করা মজুরি কাঠামোর সঙ্গে সমন্বয় করে 6টি গ্রেডেরই বেতন বাড়ানো হয়। কিন্তু গত 3টি মজুরি কাঠামো বিশ্লেষণ করে দেখা যায়, সপ্তম গ্রেডে 2013 সালে 50% মূল মজুরি বাড়লেও এবার তা নেমে এসেছে 37%। পঞ্চম গ্রেড বাদে সবগুলোতেই কমেছে মজুরি বৃদ্ধির হার। একটা গেজেট যখন কমপ্লিট হয়ে যায়, 1 বছর পার করে একটা জিনিস কমপ্লিট করার পরে কমপ্লিট একটা স্ট্রাকচারকে সম্পূর্ণভাবে পরিবর্তন কইরা সেই জায়গায় নতুন আর একটা স্ট্রাকচার নিয়ে আসা, এটাই কিন্তু দুরূহ কাজ। এবং সেখানে হওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যাশাগুলো 100% পূরণ হয় নাই। রানা প্লাজা ধস, কারখানা সংস্কার আর বিশ্ববাজারে পোশাকের দাম কমে যাওয়া, সব মিলে
কঠিন সময় পার করছে দেশের পোশাক খাত। এমন সময়েও মজুরি বৃদ্ধি করে মালিকরা বাড়তি চাপ নিয়েছেন। তারপরও শ্রমিকদের আন্দোলন ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে। 3 নম্বর গ্রেডের যে অপারেটর, তারা স্কিল্ড অপারেটর, সবচেয়ে উপরের লেভেলের, এবং তাদের যে বেতনটা নির্ধারিত হয় সেটা কিন্তু ফ্যাক্টরি লেভেলে আলাপ আলোচনার ভিত্তিতেই বেতন নির্ধারিত হয়। তাদেরকে কিন্তু গেজেট দেখে এই বেতন নির্ধারিত হয় না। আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে শুধুমাত্র সর্বনিম্ন পর্যায়ে যে বেতনটা আছে সেটাই আমরা ঠিক করে দিব। বাকি বেতনটা ফ্যাক্টরি লেভেলে তারা আলাপ আলোচনার ভিত্তিতে নিজ নিজ স্কিলের উপরে ডিপেন্ড করে তারপরে বেতন হওয়া উচিত, পৃথিবীর অন্য অন্য জায়গায় যেটা হয়। নতুন কাঠামোর বেতন কার্যকর হবে ডিসেম্বর থেকেই। আর আগেই যারা বেতন পেয়েছেন তাদেরকে জানুয়ারির বেতনের সাথে বাড়তি টাকা দেওয়া হবে। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনে কাজে ফিরেছেন সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। প্রথম দিনের তুলনায় বেড়েছে শ্রমিকদের উপস্থিতি। সকাল থেকে কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেন শ্রমিকরা। প্রধানমন্ত্রীর নির্দেশে রবিবার মজুরি সমন্বয়ের পর গতকালই কাজে যোগ দেন আন্দোলনে যোগ দেয়া বেশিরভাগ শ্রমিক। তবে আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হওয়া কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর পাশাপাশি কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সাভার, আশুলিয়ায় শিল্প এলাকায় শ্রমিক আন্দোলনে উস্কানি দেয়া দুষ্কৃতকারীরা শনাক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিল্পাঞ্চলের পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীম। মঙ্গলবার বিকেলে শিল্প কারখানার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। অসাধু চক্র এই সেক্টরটিকে কাজে লাগিয়ে তারা ফায়দা লুটতে চায়। আমরা কিন্তু এই অসাধু চক্রকে শনাক্ত করে ফেলেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। বরসহ আহত হয়েছেন আরও 5 জন। আহত হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে বিজয়নগরের বীরপাশা গ্রামে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানীর দক্ষিণ গোরান এলাকার হাসান জামান, অপু মিয়া, ঝুমুর, রিজন, সালেহিন ও পরশ। স্থানীয়রা জানায় মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে খাদে পড়লে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। পুলিশ জানায় মাইক্রোবাসটি রাজধানীর খিলগাঁও থেকে বরযাত্রী নিয়ে সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে চূড়ান্ত ভোটের প্রস্তুতি। চুক্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সংকট সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বিশ্ব নেতাদেরও ভূমিকা রাখতে হবে। দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুটা খুব কমপ্লিকেটেড ইস্যু এবং অত্যন্ত জরুরি ইস্যু। তা আমরা এ নিয়ে অনেক কাজকর্ম হয়েছে, এই নিয়ে আমরা আরও আলোচনা করতে হবে এবং করে আমরা চেষ্টা করব যে এই একটা সিচুয়েশনটা আমরা কিভাবে আমাদের সপক্ষে নিয়ে আসতে পারি। আমি এখনো কোনো স্পেশাল জায়গাগুলো আমাদের সরকার গ্রহণ করেছে এবং সেইগুলোর দিকেই আমরা আছি। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সংসদ বর্জন না করে গঠনমূলক সমালোচনা করে বিএনপিকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় একথা বলেন তিনি। বিদেশিদের কাছে নালিশ না করে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ষড়যন্ত্র পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতি করুন, তাতে দেশের লাভ হবে। সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে মন্ত্রী বলেন, তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অনলাইন পোর্টালে সঠিক সংবাদ পরিবেশন ও আইপি টেলিভিশনের জন্য নীতিমালা করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ নিরসন করা হবে বলেও জানান মন্ত্রী।
ওয়াজবিল বাস্তবায়ন করবে ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে সেটিও আমরা অবশ্যই তদারক করব। যে কেউ একটা অনলাইন টেলিভিশন খুলে ফেলবে কোনো অনুমোদন ছাড়া, অনুমোদনবিহীন, সেটি হতে পারে না। IPTV এখন এটা বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা, কিন্তু এটিকেও আমরা একটা নিয়ম নীতির মধ্যে আনার জন্য কার্যক্রম শুরু করেছি। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আবারও। দলীয়ভাবে উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনে প্রথম দিনে 600 মনোনয়নপত্র বিক্রি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ নাকি বিজয়ের শুভেচ্ছা বিনিময়, দুই ধরনের মত ওবায়দুল কাদের ও এইচ.টি. ইমামের। সব কমিটি ভেঙে দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ নেতাদের। স্থায়ী কমিটির সদস্যদের পদত্যাগের পক্ষে মত। এবং ট্রাফিক আইন মানলে কমবে যানজট, সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবিসি নিউজের কার্যালয় পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইউপ। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর পাক কিয়ং চল। তাদেরকে স্বাগত জানান ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও সিইও এম মঞ্জুরুল ইসলাম। পরে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বার্তাকক্ষ ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আশাও প্রকাশ করেন তিনি। বাংলাদেশের অনেক কিছুই দেখার সুযোগ হয়েছে। এদেশের মানুষ কাজের মাধ্যমে এগিয়ে যেতে চায়, উন্নয়ন দেখতে চায় স্থিতিশীলতা। এখানকার মানুষ শান্তিপ্রিয়। বাংলাদেশের মানুষের সফলতা এবং উন্নয়নের পথে এগিয়ে চলার অনেক ঘটনা আমি নিজের চোখে দেখেছি। এবারে জানাবো সংস্কৃতির খবর। নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে অনেকটাই বিরান ভূমি হয়ে ওঠা এফডিসি এখন মুখর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। 25শে জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে 2 বছরের জন্য নির্বাচিত হবেন সমিতির নতুন নেতৃত্ব। এবারের নির্বাচনে গুলজার খোকন পরিষদ ও বাদল বজলু পরিষদের 41 জন প্রার্থী 19টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন মুশফিক রহমান গুলজার ও বাদল খন্দকার। চলচ্চিত্র পরিচালকদের যে স্বপ্ন, আমাদের হারানো অতীত ফিরিয়ে আনার, আমাদের চলচ্চিত্রে একটা জমজমাট পরিবেশ সৃষ্টি করার, আশা করি সেটি আমরা পারবো। এবার এই চলচ্চিত্রকে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি, আমি কিছু করতে চাই, এই জন্য সবার কাছে দোয়া চাওয়া ছাড়া আর কি বলবো। মহাসচিব পদে বদিউল আলম খোকন, শাফিউদ্দিন শাফি ও বজলুর রাশেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছি। চলচ্চিত্রের উন্নয়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ভোটারদের প্রতি আমার সবিনয় অনুরোধ, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নয়, গুণগত পরিবর্তনের জন্য আমাদের সমর্থন দিন। এছাড়াও সহসভাপতি, উপমহাসচিব সহ মোট 6টি পদে 17 জন, সেই সাথে নির্বাহী পরিষদ সদস্যের 10টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 22 জন পরিচালক। গতবারও আমি এই পদে নির্বাচিত হয়েছিলাম। আমি আশা করি, বিশ্বাস করি ওনারা আমাকে আবারও এবার নির্বাচিত করবেন বিপুল ভোটে। রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবার থেকেই শুরু হয়েছে প্রচারণা। 331 জন ভোটারের ভোট পেতে চলছে তাই নানা প্রস্তুতি। অন্যদিকে পরিচালক ও শিল্পীরা আশা করছেন এবারের বিজয়ী নেতাদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে বাংলা চলচ্চিত্র। আশা করি আমাদের নেতৃবৃন্দ যারাই পাশ করবেন তারা শক্ত হাতে চলচ্চিত্রের জায়গাটা ধরবেন, কারণ এখন চলচ্চিত্রের ক্রান্তিকাল। যারা এবার মনোনীত হবেন সবার কাছে আশা যে সুস্থ ধারার এবং মৌলিক গল্পের ছবি আরও চলবে এবং আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধি লাভ করবে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আয়োজিত মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মাসব্যাপী এই মেলায় হস্ত ও চারু কারু পণ্যের 160টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটি কেবল ধারণাই এনেছি একটি কালচার ইউনিভার্সিটি করার জন্য। এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু কথা বলি, ওনার কাছ থেকে একটু মৌখিক অনুমোদন নিয়ে আমি ইতিমধ্যে মন্ত্রণালয়ের আমাদের অফিসার যা আছে, সচিব যা আছে, যুগ্ম সচিব তাদেরকে বসছিলাম। আমরা এটা জায়গা ঠিক করিনি, জাস্ট মাথায় এনেছি, পরে দেখা যাক কোথায় করা যায়। গাজীপুরে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী জামাই মৎস্য মেলা। রেওয়াজ অনুযায়ী পৌষের শেষ দিনে এই অঞ্চলের জামাইরা বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে যান। এরই ধারাবাহিকতায় প্রতি বছর জামাই মৎস্য মেলা অনুষ্ঠিত হয়। 1910 সাল থেকে গাজীপুরে জামাই মৎস্য মেলা হয়ে আসছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ নিয়ে এবারের মেলায় আসেন মাছ ব্যবসায়ীরা। গাজীপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এই মেলায় যোগ দেন আর পছন্দের মাছটি কিনে শ্বশুর বাড়ি নিয়ে যেতে পাড়ায় জামাইরাও খুশি। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। অনুষ্ঠিত হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির ব্যবসায়িক বার্ষিক ব্যবসা সম্মেলন। সাভারে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এই সময় ব্যাংক খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের উপর জোর দেন তিনি। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। তিনি আগামী দিনে ইউসিবির ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে সবার সহযোগিতা চান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউনুস আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির আখতার মতিন চৌধুরী সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুদারাবা আসান ডিপোজিট স্কিম, রাহা ও সিলাউল ইশতিহালাক নামে 3টি নতুন সেবার উদ্বোধন করল শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড IFIL। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই 3 সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী মুদারাবা আসান ডিপোজিট স্কিম চালু হয়েছে। এটি একটি স্বতন্ত্র আমানত স্কিম যা বাজারের অন্যান্য ডিপোজিট স্কিমের মতো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করার বাধ্যবাধকতা নেই। অনুষ্ঠানে IFIL এর উপব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। দুপুরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এই শাখা উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আরও বক্তব্য দেন খুলনা আঞ্চলিক প্রধান আব্দুর রশিদ, এজেন্ট ব্যাংকিং প্রধান আলী নাহিদ খান ও কলারোয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। ব্রেক্সিট ইস্যুতে চূড়ান্ত ভোটের জন্য প্রস্তুত ব্রিটিশ পার্লামেন্ট। তবে প্রধানমন্ত্রী টেরিজা মে পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির খসড়া পাশ করাতে ব্যর্থ হতে যাচ্ছেন বলে স্পষ্ট আভাস দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের মতে সুনিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দ্য গার্ডিয়ান, বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, লেবার পার্টি সহ অন্যান্য বিরোধী দলের প্রায় সব আইন প্রণেতায় টেরিজার বিপক্ষে অবস্থান নেবেন। পাশাপাশি নিজ দলের প্রায় 100 আইন প্রণেতার বিরোধিতার মুখে পড়তে হবে টেরিজাকে। সব মিলে বড় ব্যবধানে হারতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর টেরিজা মে যদি জিতেই যান তবে সেটা হবে অপ্রত্যাশিত ঘটনা। বাংলাদেশ সময় রাত 1টায় ভোটে অংশ নেবেন নিম্নকক্ষের সদস্যরা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভ মেলা। পাপ মুক্তির আশায় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে বিশেষ তিথিতে ভোরবেলা পবিত্র স্নানে অংশ নেন কোটি কোটি হিন্দু পুণ্যার্থী। প্রতি 12 বছর পর আয়োজিত এই মেলা চলবে আগামী 4 মার্চ পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কুম্ভ মেলা। প্রতিবারের মতো এবারও ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে এ মেলা উপলক্ষে জড়ো হয়েছেন কোটি কোটি পুণ্যার্থী।
পাপমোচনের আশায় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে ভোরে স্নানের মধ্য দিয়ে কুম্ভমেলার প্রথম আনুষ্ঠানিকতায় অংশ নেন পুণ্যার্থীরা। এবার প্রায় ১২ কোটি মানুষ এ মেলায় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। বিশাল এ আয়োজনের জন্য প্রায় ৪,০০০ কোটি রুপি অর্থ বরাদ্দ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় এ সমাবেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতি ১২ বছর পর অনুষ্ঠিত ৮ সপ্তাহের এ মেলায় উৎসব মুখর হয়ে ওঠে প্রয়াগরাজ শহর। ২০১৭ সালে এই ধর্মীয় মেলাকে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ সংস্থা ইউনেস্কো। ডিবিসি নিউজ ডেস্ক। ফুটবল, দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করবেন সদ্য নির্বাচিত ২ সংসদ সদস্য ও বাফুফে কর্তা আব্দুস সালাম মুর্শিদি এবং কাজী নাবিল। বাফুফে ভবনে ফেডারেশনের দেয়া সংবর্ধনায় এসব কথা বলেন তারা। এবছর এপ্রিল থেকে মের মাঝেই অনুষ্ঠিত হবে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্ট। কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এসব কথা জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। একাদশ সংসদের সদস্য বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদ দুজনকেই বাফুফে ভবনে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। ফুটবলের এমন ২ শীর্ষ কর্তা বর্তমান সরকারের সংসদ সদস্য থাকায় দেশের ফুটবলের উন্নয়নে দারুণ আশাবাদী বাফুফে। আর দেশের ফুটবলের পথকে মসৃণ করতে তারাও কাজ করতে চান দুপক্ষ থেকেই। অর্থাৎ ফুটবলের যে বয়স ভিত্তিক টিমগুলো দেশি এবং বিদেশি কোচ দিয়ে ট্রেনিং কোচ করে দীর্ঘমেয়াদী ক্যাম্পে আছে, সেটিকে অব্যাহত রাখা। আমার বিশ্বাস ফুটবল সঠিক রাস্তায় আছে। অনেক নতুন তারকা খেলোয়াড় কিন্তু এখন আমাদের পাইপলাইনে আছে। যেহেতু আমি ফুটবলের আবার সংগঠক ব্যক্তিগতভাবে আমার ক্লাব লেভেলে আবার সব সাপোর্টের সাথে আমি জড়িত আছি। আমার সঙ্গে চেষ্টা থাকে যেন বাংলাদেশ ফুটবলকে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। সারা বিশ্বের সবচেয়ে স্বীকৃত আর প্রতিদ্বন্দ্বিতাময় খেলা ফুটবলই। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নির্দিষ্ট পরিকল্পনার অভাবে মাঝে ঝিমিয়ে পড়া ফুটবল আবারও জাগতে যাচ্ছে বলে মন্তব্য কর্তাদের। ফুটবল বান্ধব ক্রীড়া প্রতিমন্ত্রী আর ক্রীড়া বান্ধব অর্থমন্ত্রী, সেই সাথে বাফুফের ২ পরিচালক নির্বাচিত সংসদ সদস্য। তাই আশার হালে পানি পাচ্ছে কাজী সালাউদ্দিনের ফুটবল স্বপ্ন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আই কংগ্রাচুলেট দেম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আজকের এই প্রোগ্রামটা করতে, ওনাদেরকে রিসিপশন দিতে আমার থেকে প্লেজার এবং খুশি কারো কাছে নাই, বিকজ দিস আর মাই কলিগ ফর লাস্ট 10 ইয়ার্স। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন ২৪ ঘন্টা।